রাবেয়া ভিলার সেই বিশাল লোহার গেটটা আজ আমার কাছে কোনো চেনা চত্বর নয়, বরং একটা হিংস্র পশুর হা করা মুখের মতো মনে হচ্ছিল। দারোয়ানটা প্রথমে আমার ধুলোবালি মাখানো জামা কাপড় আর উস্কো খুস্কো চুল দেখে পথ আটকাতে চেয়েছিল, কিন্তু আমার চোখের ভেতরের জ্বলন্ত আগুন দেখে সে আর সাহস করেনি। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে লিভিং রুমের ভারী পর্দাটা সরাতেই আমি থমকে গেলাম। আমি ভেবেছিলাম ভেতরে কোনো চিৎকার চেঁচামেচি বা মারধরের শব্দ পাবো, কিন্তু না, চারপাশ অদ্ভুত রকমের শান্ত। ঝাড়বাতির আলোয় পুরো ড্রয়িং রুমটা ঝলমল করছে, আর সেই দামি সোফায় বসে আছে মারিয়া। তার দুই পাশে আমার দুটো সন্তান ভয়ে জড়সড় হয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে বসে আছে। মারিয়ার চোখ দুটো লাল, গালে অশ্রুর দাগ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ঠিক সামনে রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে আছেন আমার মা রাবেয়া চৌধুরী, আর পাশে কুৎসিত এক বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মিথিলা ও তার ভাই রিয়া। মা, আমি প্রায় চিৎকার করে মারিয়া আর বাচ্চাদের দিকে এগিয়ে যেতে নিলাম। খবরদার সায়ান, এক কদমও আর সামনে বাড়াবে না। মায়ের সেই চেনা গম্ভীর হাড় হিম করা কণ্ঠস্বর গম গম করে উঠল। আমি থমকে দাঁড়ালাম, আমার চোখ দিয়ে তখন রক্তবর্ণ আগুন ঝরছে। মা, এই নোংরামির মানে কি? তুমি রিয়াদ আর মিথিলাকে দিয়ে আমার স্ত্রী আর সন্তানদের অপহরণ করিয়ে এনেছো কেন? তোমার অহংকার এতটা নিচে নেমে গেছে মা? আমার কথা শুনে মা সোফা থেকে ধীরে ধীরে উঠলেন। তার মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক ধরনের শীতল চতুরতা খেলা করছে। তিনি মারিয়ার দিকে এক নজর তাকিয়ে আমার দিকে ফিরলেন। অপকর্ম তো তুই করেছিস সায়ান। চৌধুরী বংশের রক্তকে তুই একটা নোংরা বস্তির ডাস্টবিনে ফেলে রেখেছিস। আমার যেমনই রাগ থাকুক না কেন, এই রাবিয়া চৌধুরী এতটাও নিচে নামে নিজের বংশের রক্ত রাস্তায় রাস্তায় না খেয়ে মরবে। মা চড়া গলায় বললেন। মায়ের মুখে বংশের রক্ত শব্দটা শুনে আমি কিছুটা অবাক হলাম। মিথিলা এবার একটু এগিয়ে এসে বলল, আন্টি একদম ঠিক বলেছেন সায়ান, তোমার উপর আমাদের রাগ থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ বাচ্চা দুটোর কোনো দোষ নেই, ওরা তোমার রক্ত। আমি মারিয়ার দিকে তাকালাম। মারিয়া পাথরের মূর্তির মতো মাথা নিচু করে বসে আছে। মা এবার মারিয়ার খুব কাছে গিয়ে দাঁড়ালেন। তার হাত থেকে একটা চাবির গোছা আর একটা ব্যাংক চেক বই মারিয়ার সামনের কাছে টেবিলে রাখলেন। মারিয়া মায়ের গলার স্বর এবার আচমকা নরম শোনালো, যা বিশ্বের চেয়েও ভয়ঙ্কর। যতই হোক, তুমি আমার নাতনিদের মা। 4 বছর তুমি অনেক কষ্ট করেছো, আমি তার ক্ষতিপূরণ দিতে চাই। ঢাকার বাইরে চট্টগ্রামে আমার একটা আলিশান ফ্ল্যাট আছে, এই চাবিটা সেই ফ্ল্যাটের। আর এই চেক বইয়ে একটা মোটা অঙ্কের টাকা সাইন করা আছে, যা দিয়ে তোমার বাকি জীবন রাজকীয়ভাবে কেটে যাবে। আমার নাতনিদের খাওয়া পড়া, নামি স্কুলে পড়াশোনা, সব দায়িত্ব আজ থেকে আমার। আমি স্তব্ধ হয়ে গেলাম। মা মারিয়াকে লোভ দেখাচ্ছে? মারিয়াকে টাকা আর ফ্ল্যাট দিয়ে দূরে সরিয়ে দিতে চান? মা, তুমি আবার খেলা শুরু করেছো? আমি চিৎকার করে উঠলাম। মা আমার দিকে হাত তুলে থামিয়ে দিলেন। তারপর মারিয়ার দিকে তাকিয়ে তার আসল বিষাক্ত চালটা চাললেন। তবে একটা শর্ত আছে মারিয়া, আমার দেওয়া এই রাজকীয় জীবন, এই টাকা আর ফ্ল্যাট তুমি তখনই পাবে যখন তুমি সায়ানের জীবন থেকে চিরতরে সরে যাবে। তোমাকে এই শহর ছাড়তে হবে একা, সায়ানকে ছাড়া। তুমি 4 বছর পর তার কাছে ফিরেছো কেবল টাকার লোভে। সায়ানের চোখের সামনে তার এই সস্তা ভালোবাসার আসল রূপটা আমি দেখতে চাই। ও জানুক টাকার উপরে এই পৃথিবীতে কিচ্ছু নেই। রুমের ভেতর এক পিনপতন নীরবতা নেমে এলো। মিথিলা আর রিয়াদের মুখে এক পিশাচের মতো হাসি। তারা খুব ভালো করে জানে 4 বছরের অনাহার আর কষ্টের পর এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া যে কোনো সাধারণ মানুষের জন্য অসম্ভব। আমার বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। আমি মারিয়ার দিকে তাকালাম। আমার চোখ দুটো তখন এক চরম আকুতি নিয়ে মারিয়াকে দেখছে। মারিয়া কি পারবে এই 4 বছরের কষ্টের অবসান ঘটাতে, মায়ের এই টাকার পাহাড়ের কাছে নিজেকে বিকিয়ে দিতে? ও যদি রাজি হয়ে যায়, আমি তো ওকে দোষ দিতে পারবো না। ও তো সন্তানদের সুখে রাখতেই তা করবে। আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। মারিয়া ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। সে টেবিলের উপর রাখা সেই দামি চাবির গোছা আর চেক বইটার দিকে তাকালো। তার হাত দুটো কাঁপছিল। সে হাত বাড়িয়ে চেক বই আর চাবিটা নিজের হাতে তুলে নিল। মায়ের মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। মিথিলা ফিসফিস করে রিয়াদকে বলল, দেখেছিস, টাকার কাছে সবাই গোলাম। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তবে কি আজ আমার ভালোবাসার পরাজয় ঘটলো? মারিয়াও কি আমাকে টাকার জন্য ত্যাগ করলো? কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো তার জন্য এই ড্রয়িং রুমের কেউ প্রস্তুত ছিল না। মারিয়া চাবির গোছা আর চেক বইটা হাতের মুঠোয় শক্ত করে ধরে সোজা রাবিয়া চৌধুরীর মুখের সামনে ধরলো। তারপর চরম ঘৃণা ভরে এক টুকরো হাসি হেসে চাবি আর চেক বইটা ড্রয়িং রুমের মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দে চাবিটা ছিটকে পড়লো রাজকীয় কার্পেটের উপর। আপনারই পাপের টাকা আর ক্ষমতার অহংকার আপনার কাছেই রাখুন মিসেস চৌধুরী। মারিয়ার গলার আওয়াজ এবার বজ্রের মতো শোনালো। 4 বছর আগে আপনি আপনার টাকা দিয়ে এই সায়ানকেই কিনতে পেরেছিলেন, কারণ তখন সে কাঁচা মাটির মতো নরম ছিল। কিন্তু আজ যে সায়ান আমার পাশে দাঁড়িয়ে আছে, সে আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে। সে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে মাথায় চটের বস্তা তুলতে পারে, কুলিগিরি করতে পারে। আপনার এই কোটি টাকার ফ্ল্যাটের চেয়ে ঘামে ভেজা ছেঁড়া শার্টের তলার বুকটা অনেক বেশি নিরাপদ। মারিয়ার মুখে এই কথা শুনে রাবিয়া চৌধুরীর ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। মিথিলা আর রিয়াদের মুখের হাসি যেন এক লহমায় উধাও হয়ে গেল। মারিয়া আমার দিকে তাকালো। তার চোখে তখন এক অপার্থিব গৌরব। সে আমার দিকে এগিয়ে এসে আমার ধুলোমাখা খসখসে হাতটা শক্ত করে চেপে ধরলো। চলুন সায়ান, আমাদের সন্তানদের চৌধুরী বংশের রক্ত দিয়ে বড় করতে হবে না, ওরা একজন সৎ বাবার রক্ত দিয়ে বড় হবে।
এই পাপের প্রাসাদে আমাদের আর এক মুহূর্তও থাকার প্রয়োজন নেই। মারিয়া দৃঢ় গলায় বলল। আমার বুকটা আজ গর্বে দ্বিগুণ হয়ে গেল। আমি মারিয়ার হাতটা আরো শক্ত করে ধরলাম। 2 সন্তানকে কুলে তুলে নিয়ে আমরা যখন রাবিয়া ভিলার সদর দরজার দিকে পা বাড়ালাম, তখন পেছন থেকে রাবিয়া চৌধুরী রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠলেন, সায়ান, মারিয়া, মনে রাখিস তোরা আমার অহংকারে আঘাত করলি। এই শহর তোদের জন্য নরক বানিয়ে ছাড়বো আমি। তোরা বাঁচতে পারবি না। কিন্তু আমরা আর পেছনে ফিরে তাকালাম না। আমরা ড্রয়িং রুম থেকে বের হয়ে এলাম। বাইরে তখন গুটগুটে অন্ধকার, কিন্তু আমাদের সামনে এক নতুন ভোরের আলো অপেক্ষা করছে। তবে রাবিয়া চৌধুরী আর মিথিলা কি এই অপমান এত সহজে মেনে নিবে? সায়ানের নতুন লড়াইয়ে তারা এবার কি ভয়ঙ্কর চাল চালবে? রাবিয়া ভিলার সদর দরজা পেরিয়ে যখন আমরা বাইরের পিচ ঢালা রাস্তায় এসে দাঁড়ালাম, তখন মাথার উপর কৃষ্ণপক্ষের ম্লান চাঁদ, চারপাশ নিস্তব্ধ। 2 সন্তানকে 2 বাহুতে জড়িয়ে আমি হাঁটছিলাম, আর আমার পাশে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে হাঁটছিল মারিয়া। আজ আমাদের পকেটে টাকা নেই, থাকার মতো বড় বাড়ি নেই, কিন্তু বুক ভরা যে শান্তি আছে তাই এই শহরের কোনো কোটিপতি সিন্ধু কেউ নেই। মারিয়া ভয় করছে না তো? আমি আলতো করে ওর হাতটা ছুঁয়ে জিজ্ঞেস করলাম। মারিয়া আমার দিকে তাকিয়ে একটু হাসলো। সেই হাসিতে 4 বছরের ক্লান্তি উবে গিয়ে এক অদ্ভুত মায়া খেলা করছিল। যে একা সমুদ্র পাড়ি দিয়ে তীরে এসেছে, সে ঝড়ের মেঘ দেখে ভয় পায় না। আর এখন তো আমার হাতটা ধরার জন্য আপনি আছেন। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু ওর হাতটা আরো শক্ত করে ধরলাম। মাঝরাতের আগেই আমরা সেই নতুন ভাড়া নেওয়া সেমি পাকা ঘরটায় এসে পৌঁছালাম। ঘরটা ছোট, কিন্তু কাঠের শক্ত দরজাটা বন্ধ করতেই এক পরম নিরাপত্তার অনুভূতি আমাদের গ্রাস করলো। বাচ্চাদের বিছানায় শুয়ে দিতেই ওরা ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। আমি আর মারিয়া সারা রাত জেগে রইলাম, নতুন এক ভোরের স্বপ্ন বুনে। এদিকে রাবিয়া ভিলার ভেতরের পরিবেশ তখন থমথমে, যেন যে কোনো মুহূর্তে একটা আগ্নেয়গিরি ফেটে পড়বে। ড্রয়িং রুমের মেঝেতে এখনো পড়ে আছে মারিয়ার ছুঁড়ে ফেলে দেওয়া চাবির গোছা আর চেক বই। রাবিয়া চৌধুরী জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। তার ফর্সা মুখটা রাগে আর অপমানে থমথম করছে। ঠিক তখনই মিথিলা ড্রয়িং রুমে হিল জুতো খটখট করতে করতে ঢুকলো। তার পেছনে তার ছোট ভাই রিয়াদ। মিথিলার চোখমুখ বিষাক্ত সাপের মতো কুটিল হয়ে উঠেছে। সে সোজা রাবিয়া চৌধুরীর পিঠের পেছনে এসে দাঁড়ালো। আন্টি, আপনি ওই বস্তির মেয়েটার এত বড় অহংকার সহ্য করলেন? মিথিলা দাঁতে দাঁত চেপে বলল। যেখানে সায়ান আপনার পা ধরে ক্ষমা চাইবে, সেখানে ওই মেয়েটা আপনার মুখে টাকা চুরে মেরে চলে গেল। এর একটা বিহিত করতেই হবে। রাবিয়া চৌধুরী কোনো জবাব দিলেন না, আগের মতোই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মিথিলা এবার আরো এক কদম এগিয়ে এসে গলার স্বর নিচু করে চরম হিংস্রতা মিশিয়ে বলল, আন্টি, এই ঝামেলার গুড়াটাই কেটে ফেলা দরকার। সায়ানের ওই জেদ আর অহংকার শুধু ওই মারিয়া আর তার 2 বাচ্চার জন্য। আমার এক পরিচিত লোক আছে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বা রাতে ওই বস্তির ঘরে আগুন লাগিয়ে যদি মারিয়া আর বাচ্চা দুটোকে একেবারে মেরে ফেলা যায়, তবে সায়ান পুরোপুরি ভেঙে পড়বে। তখন ও নিজে এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। মারিয়া আর বাচ্চা দুটোকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। শাট আপ মিথিলা। হঠাৎ রাবিয়া চৌধুরী এক সিংহের মতো গর্জন করে ঘুরে দাঁড়ালেন। তার সেই তীক্ষ্ণ চিৎকার আর চোখের চাউনি দেখে মিথিলা 2 কদম পিছিয়ে গেল। রিয়াদও ভয়ে আড়ষ্ট হয়ে পড়ল। তুমি নিজের মুখে কি বললে মিথিলা? ওই 2 বাচ্চাকে মেরে ফেলতে হবে? রাবিয়া চৌধুরীর বুকটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার চোখে রাগের পাশাপাশি এক অদ্ভুত আরতি ফুটে উঠল। কিন্তু আন্টি, ওরা তো... মিথিলা কিছু বলতে চাইল, কিন্তু রাবিয়া চৌধুরী তাকে থামিয়ে বলল, ওরা চৌধুরী বংশের রক্ত মিথিলা। ওরা আমার সায়ানের সন্তান। রাবিয়া চৌধুরী গলার স্বর এবার কেঁপে উঠল। এতক্ষণ ধরে যে পাথরের মতো শক্ত আবরণ তিনি ধরে রেখেছিলেন, তা যেন এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি সোফায় ধপ করে বসে পড়লেন। তার মনের কোণে ভেসে উঠল একটু আগের সেই দৃশ্যটা। 2 ফুলের মতো নিষ্পাপ বাচ্চা বড় বড় চোখ করে ভয়ার্ত মুখে মারিয়ার আঁচল ধরে দাঁড়িয়েছিল। তাদের অবিকল সায়ানের ছোটবেলার মতো টানা টানা চোখ, মায়াবী মুখ। হাজার হলেও তারা তার নিজের আপন নাতিন, এই চৌধুরী বংশের একমাত্র আলো। রাবিয়া চৌধুরী নিজের অজান্তেই তার 2 হাত দিয়ে মুখ ঢাকলেন। তার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এতক্ষণ ড্রয়িং রুমে যখন বাচ্চা দুটো আমার সামনে বসেছিল, আমার বুকের ভেতরটা কেমন যেন মায়া মায়া লাগছিল। ওদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমি নিজের রাগ ধরে রাখতে পারছিলাম না। আমার নিজের বংশের আলো ওরা। ওদের গায়ে আঁচড় কাটা তো দূরের কথা, কেউ যদি ওদের দিকে বাঁকা চোখে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলবো। মিথিলা আর রিয়াদ একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারলো রাবিয়া চৌধুরীর ভেতরে মা এবং দাদি চরিত্রটা জাগ্রত হয়ে গেছে। টাকার অহংকার আজ এক মাতৃত্বের টানের কাছে হার মানতে শুরু করেছে। মা চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখ এখন মিথিলার দিকে স্থির। সায়ানকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম, কারণ ও আমার অবাধ্য হয়েছে, কিন্তু আমার নাতিনদের কোনো ক্ষতি আমি সহ্য করব না। মিথিলা, তোমরা এখন এখান থেকে যাও। এরপর যদি আমার নাতিদের কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে মনে রেখো, রাবিয়া চৌধুরীর চেয়ে বড় শত্রু তোমার লাইফে আর কেউ হবে না। মিথিলা চরম অসন্তোষ আর ক্ষোভ নিয়ে রিয়াদকে নিয়ে রাবিয়া ভিলা থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় মনে মনে ভাবলো, বুড়িটা তো ইমোশনাল হয়ে গেল, কিন্তু আমি এত সহজে সায়ানকে ছাড়ছি না।
বুড়ি না করুক, আমি নিজেই মারিয়াকে শেষ করব। পরদিন সকাল, কারণ বাজারে আমি যখন করিম ভাইয়ের আড়তে পৌঁছে কাজে হাত দেব, ঠিক তখনই করিম ভাই আমার দিকে একটা খাম বাড়িয়ে দিলেন। সায়ান ভাই, সকালে এক ভদ্রলোক এই খামটা আপনার নামে দিয়ে গেছে, কইছে খুব জরুরি। করিম ভাই বললেন। আমি অবাক হয়ে খামটা খুললাম। ভেতরে কোনো চিঠি নেই, বরং একটা নতুন ব্যাংকের চেক বই আর একটা ছোট্ট চিরকুটে কেবল 2টি লাইন লেখা। চৌধুরী বংশের রক্ত কখনো কারো দয়াই বাঁচে না, নিজের যোগ্যতায় বাঁচে। তোর মায়ের অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষমতা থাকতে পারে, কিন্তু তোর বাবার রেখে যাওয়া এই গোপন ট্রাস্ট ফান্ডের টাকা ছোঁয়ার ক্ষমতা কারো নেই। এটা তোর বাবার পক্ষ থেকে তোর সন্তানদের জন্য উপহার। মাথা উঁচু করে দাঁড়া সায়ান। চিরকুটের নিচে কোনো নাম ছিল না, কিন্তু আমি হাতের লেখা দেখেই চিনতে পারলাম এটা আমার মায়ের বিশ্বস্ত পিএ এর হাতের লেখা। তার মানে মা নিজে এই টাকা পাঠিয়েছেন। মুখে অহংকারের বাণী থাকলেও মা কি তবে ভেতরে ভেতরে তার নাতনিদের মায়ে পড়ে গেছেন? আমার চোখে জল চলে এলো, কিন্তু একই সাথে আমার বুকের ভেতরে এক অজানা আশঙ্কার ঘন্টা বেজে উঠল। মা যদি শান্ত হয়ে যান, তবে মিথিলা আর রিয়াদ কি চুপ করে থাকবে? ওরা কি নতুন কোনো বড় ধরনের বিপদ নিয়ে আসছে মারিয়া আর আমার সন্তানদের জন্য?